এবং নিজের চিন্তা করা উচিত। সকল ডকুমেন্টস আমাদের বিআইটি লাইব্রেরিতে অ্যাভেলেবল, যারা চান তারা গো থ্রু দ্য ডিটেল, ইউ মে গো থ্রু দ্য ডিটেল। ওকে, এর পরবর্তীতে আমি দেখছি ইউনেস্কো, এটা হলো প্রথম পয়েন্ট, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে কমিটমেন্টগুলি আছে। ইন্টিগ্রেটেড কারিকুলাম আমাদের টার্গেট হলো যে গুড ম্যান হওয়া, মানে যেটা জাতিকে চাই। ধরুন এখানে আমাদের বিষয়টা বলা আছে, একটা ন্যাশনাল এডুকেশন ফিলোসফি, ন্যাশনাল এডুকেশন এর অবজেক্টিভ থাকে গুড ম্যান করা। ইউনিভার্সিটি মিশন থাকে ইউজুয়ালি গ্রাজুয়েট এমপ্লয়েবিলিটি। আবার ফ্যাকাল্টির অবজেক্টিভ থাকে সোশ্যাল বিং হওয়া বা সোশ্যালি যাতে তারা কমিটমেন্ট হয়। এবং ফাইনালি ডিপার্টমেন্টের একটা অবজেক্টিভ থাকে যাতে তারা ডিপার্টমেন্টের সাবজেক্টের বিষয়ের উপর তাদের এক্সপার্টিস তারা নিতে পারে। এই তো অবজেক্টিভ। এই আমরা যদি চারটে মিলাই, তাইলে এই চারটে যদি মিলে যায় যে গুড ম্যান, তাহলে জাতির প্রত্যাশা পূরণ হলো, ইউনিভার্সিটির প্রত্যাশা পূরণ হলো, ফ্যাকাল্টির প্রত্যাশা পূরণ হলো, ডিপার্টমেন্টের প্রত্যাশা পূরণ হলো। এই চারটে প্রত্যাশাকে একত্রিত করে যেটার নাম, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড এডুকেশন, যেখানে অবজেক্টিভ হলো গুড ম্যান করা, গ্রাজুয়েট এমপ্লয়েবিলিটি থাকা, সোশ্যাল বিং হওয়া বা সোশ্যালি কমিটমেন্ট অর সোশ্যালি রেসপন্সিবল হওয়া, এবং তার প্রফেশনাল নলেজ বা ডিসিপ্লিনারি নলেজটা থাকবে। এইটা হলো আমাদের এক্সপেকটেশন। তাহলে এটা, এবং এটা সম্ভব কীভাবে? এটা সম্ভব গুড ম্যান হওয়ার জন্য রিভিল নলেজকে আনতেই হবে। কারণ আমি আগে যেটা বললাম যে ধর্মটাকে এখানে আনতে হবে, এটা মুসলমানদের জন্য ইসলাম ধর্ম, অন্যদের জন্য অন্য ধর্ম আনতে হবে। এই রিভিল নলেজ এখানে হইতে পারে। এবং রিভিল নলেজ ওকে, এরপরে গ্রাজুয়েট এমপ্লয়েবিলিটির জন্য জেনারিক স্কিল বা লাইফ লং লার্নিং স্কিল থাকবে। সোশ্যাল বিংয়ের জন্য ফান্ডামেন্টাল বা ফ্যাকাল্টি রিকোয়ার্ড স্কিল কোর্সগুলি থাকবে। এরপরে প্রফেশনাল নলেজের জন্য দুটো দিক, এখানে হলো একাডেমিক ডিসিপ্লিন কোর এবং একাডেমিক ডিসিপ্লিন অপশনাল, মানে স্পেশালাইজেশন, এটা থাকবে। এই জিনিসগুলি মিলিয়ে যদি করা যায় তাহলে দেখা যাবে একটা লোক প্রকৃত অর্থে গ্রাজুয়েটটা হবে ওয়েল রাউন্ডেড গ্রাজুয়েট, ওয়েল রাউন্ডেড গ্রাজুয়েট বা প্রকৃতপক্ষে একজন, মানে আমি বলতে পারি মুসলিম প্রফেশনাল হবে মুসলিমরা, অন্যরা হিন্দু প্রফেশনাল হবে, ভালো মানুষ তারা তৈরি হবে। একই সাথে সোশ্যাল সায়েন্টিস্ট হবে, সাবজেক্ট স্পেশালিস্ট হবে, গুড মুসলিম হবে, এবং আলটিমেটলি ওয়েল রাউন্ডেড গ্রাজুয়েট এবং ওয়েল রাউন্ডেড প্রফেশনাল, অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রফেশনাল হিসেবে তার আবির্ভাব হবে। এগুলি ডিটেল এখানে দেওয়া আছে, আপনারা পরে দেখতে পারবেন। এবং একই সাথে টিচিং মেথোডলজিতে আমাদের একটা প্রস্তাব দেওয়া আছে, এটা হলো মানে কারিকুলামটা বললাম। এরপরে প্যাডাগজিটা তো থিঙ্কিং প্যাডাগজি, যে আমাদের এখন যে টিচিং লাইনটা, আমরা যে ক্লাসে যাই কী করে লেকচার করি, এই লেকচারিং বাদ দিয়ে কী করে স্টুডেন্টদেরকে তাদেরকে এনগেজ করা যায়, তাদের মধ্যে কীভাবে পার্টিসিপেন্ট এনশিওর করা যায়, তাদের চিন্তার মানে আপনাকে কীভাবে চিন্তার বিকাশের সুযোগ দেওয়া যায়। মূলত টিচারের রোলটা হবে মানে একজন কী হিসেবে, একটা ক্যাটালিস্ট হিসেবে হবে, যে সে তার মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগটা করে দেবে। ক্লাসরুম হবে সেই বিকাশের জায়গা, এখানে ইন্টারাকশনের সুযোগ করে তার মাথার থেকে উত্তর টানাই দেবো। উনি হয়তো ক্লু দিতে পারে বাট কোনো সমাধান দিতে পারে না। বাট আমরা কী করছি, একই লেকচার শিট সব জায়গায় দিয়ে ফটোকপি করে চালাইতেছি, সব টিচাররা এক লেকচার সব জায়গায় চালাইতেছে। এই জন্য বাংলাদেশের সিস্টেমে টিচিংটা হয়ে গেছে ফোকাস রাদার রিসার্চ। এখানে ইউনিভার্সিটিগুলোতে কোনো রিসার্চ হয় না, মেজর রিসার্চ হয় না, শুধুমাত্র টিচিং বেসড ইউনিভার্সিটি। হোয়ারেজ ওয়েস্টার্ন বা উন্নত ইউনিভার্সিটিগুলিতে রিসার্চ হলো ফোকাস, 60% রিসার্চ, 30-40% হলো টিচিং। আর আমাদের এখানে 90% হলো বলতে পারেন কি টিচিং, আর 10% নামে মাত্র রিসার্চ, সেটাও তো ওই কোয়ালিটি রিসার্চ বা এমপিরিক্যাল রিসার্চ বলা যায় না, শুধু রচনা লেখার রিসার্চ হয়। আবার যাই হোক, এগুলি হলো আমাদের প্যাডাগজির। এই জন্য এটা দরকার হলো একটা ভালো, এই প্যাডাগজিকে আমি একটা মত দিছি, এডুকেশন মিনিস্ট্রি এটা অ্যাকসেপ্ট করছে সেকেন্ডারি লেভেল পর্যন্ত। এটা হলো ইন্টিগ্রেটেড প্যাডাগজি ফর ক্রিটিক্যাল থিঙ্কিং, IPCT মডেল, যেটা আই ওয়াজ দ্য টিম লিডার অফ দিস প্রজেক্টস। এবং এখানে বলা হয়েছে যে টিচার, লেসন এবং স্টুডেন্টসদের কীভাবে ইন্টারাকশন সম্ভব, এগুলির মধ্য দিয়ে এটা সম্ভব। তাহলে ক্লাসরুম থেকে ট্রুলি ইনকোয়ারি বেসড ভালো লিডারশিপ চলে আসবে, যেটাকে আমাদের এই যে ইউসুফ স্যার মাঝে মধ্যে বলে যে আমরা কি শিক্ষার্থী প্রডিউস করবো না মানে পরীক্ষার্থী প্রডিউস করবো। বিষয়টা হয়ে গেছে ক্লাসরুমের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে পরীক্ষার উপযোগী, বাট শিক্ষার্থী না কেউ অর্থে। ওকে, এরপরে আরেকটা জিনিস আনছি এখানে, এটা সেকেন্ডারি লেভেল পর্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো অ্যাসেসমেন্ট প্রসেসটা। এই অ্যাসেসমেন্ট প্রসেসে আমি যেটা বললাম, ব্যালেন্সটা ডেভেলপ করবে, এটা শুধু তাত্ত্বিক কথা না। সে যে 4 ইয়ার্স, 2 ইয়ার্স, 16 ইয়ার্স এডুকেশন ইনস্টিটিউশন সম্পৃক্ত, এখান থেকে তার ব্যালেন্সটা কীভাবে করছে এটার একটা মানদণ্ড থাকতে হবে, যেটাকে আমরা বলছি ইভ্যালুয়েশন ইন এক্সামিনেশন, ইভ্যালুয়েশন ইন প্র্যাকটিসে থাকতে হবে। এটার অ্যারেঞ্জমেন্ট থাকবে, এবং এখানে মার্কসও ভাগ হয়ে যাবে, এবং টিচার থাকবে জাস্ট এস একটা অংশ থাকবে এজ এক্সামিনার, আরেকটা অংশ থাকবে এজ এ অবজারভার। এই অবজারভারের মার্কও যোগ হলে তার অ্যাসেসমেন্টটা ভালো হবে। এবং এরপরে যেটা, এবং ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পিছনে কিন্তু মূল উদ্দেশ্য এটাই ছিল যে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, যাতে করে এখানে থেকে তাদের ব্যালেন্সটা, ভালো মানুষ কীভাবে তৈরি হচ্ছে,
ওই যে ঢাকা ইউনিভার্সিটির মূল অবজেক্টিভ আমি লক্ষ্য করলাম এই রেসিডেন্সিয়াল করার পিছনে এই যারা দাতা, জমির দাতা, যারা ইউনিভার্সিটির জমি দিয়েছেন, যারা প্রতিষ্ঠা করেছেন, তাদের মূল উদ্দেশ্য ছিল এই ধরনের গ্রাজুয়েট তৈরি করা। তো সেটার একটা কৌশল এখানে দেওয়া হয়েছে। ফাইনালি সুপারিশে অনেক কথা ডিটেল আমি গেছি, আমি মোটা থেকে 2-4টা কথা বলে দিয়েছি। প্রথম কথা হলো শিক্ষানীতির ব্যাপারে কথা হলো, আমি যেটা বললাম যে এখন যে অবিলম্বে এই যে বাংলাদেশ গভর্নমেন্ট 6টা বিষয়ের সংস্কার কমিশন করছে, আমি মনে করি সবার আগে করা দরকার ছিল শিক্ষা সংস্কার কমিশন। আপনারা কি একমত না? সবার আগে শিক্ষা সংস্কার কমিশন বাদ দিয়ে অন্য কমিশন করছেন, ভালো কথা, এটা ভালো, আই অ্যাপ্রিশিয়েট দিস থিংস, বাট এটার সাথে শিক্ষাটা 1 নম্বর রাখা উচিত ছিল। আমি অনুরোধ করব অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন করা হোক, এবং যেখানে বিদগ্ধ, যারা ডেডিকেটেড, যারা প্রফেশনাল আছে, এডুকেশনিস্ট আছে, তাদেরকে ভিত্তি করে, যারা এডুকেশন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে, এইগুলিকে মাথায় রেখে যারা মানে তাদেরকে সামনে রেখে এডুকেশন কমিশন সংস্কার করা হোক। দ্বিতীয়ত আমি বলবো মক্কা ডিক্লিয়ারেশন, যেটা আমি বলছিলাম, মক্কা ডিক্লিয়ারেশন আলোকে আমাদের শিক্ষানীতি, শিক্ষাক্রম এবং অন্যান্য টেক্সট বুকস সব কিছুকে পর্যালোচনা এবং সংশোধন করতে হবে। এটা আমাদের, কারণ এজ এ সিগনেটরি কান্ট্রি অফ বাংলাদেশ এটার দায়িত্বের মধ্যে পড়ে। এটা আগের গভর্নমেন্ট অ্যাড্রেস করে নাই, কিন্তু আমি অনুরোধ করবো এইটা গভর্নমেন্টের সিদ্ধান্ত এবং তারা সিগনেটরি কান্ট্রি, কাজে এখানে একটা লিগ্যাল অব্লিগেশন আছে আর মোরাল অব্লিগেশন তো বটেই, এটা করতে হবে। তৃতীয়ত বলছি বহুতা বিভক্ত শিক্ষাধারার প্রতিটা ক্ষেত্রে ন্যূনতম আবশ্যিক কোর্স রেখে একই কারিকুলাম পাঠ্যপুস্তক হইতে হবে, এরপরে তারা অন্যান্যগুলি যুক্ত করবে। এরপর আরও অনেকগুলি আছে, আমি এখানে আর ডিটেলে এই পর্যায়ে আর গেলাম না। এবং যেটা আমি বলতে চাই যে শিক্ষানীতিতে আরও জিনিসগুলি আসছে, ওই যে ওকে ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা কুষ্টিয়া আছে, এটাকে ফুললি ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার বা আল আজহার আদলে করে ফেলা দরকার। এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা আছে, এটাকে ট্রু অর্থে আপনার মাদ্রাসাগুলির জন্য মানে ট্রুলি ওই লেভেলে নেওয়া উচিত। এফিলিয়েটিং ইউনিভার্সিটি ওকে, বাট এটার কন্ট্রোলটা, ম্যানেজমেন্টটা ওই ধরনের লোকগুলির নেতৃত্বে থাকা উচিত, যাতে করে তারা ওই মিশনের ইমপ্লিকেশন তারা রাখতে পারে। এবং কৌমি কারিকুলাম, আলিয়া সবগুলি ধারার জন্য আলাদা আলাদা যেগুলি বললাম, এগুলিকে একসাথে করে এগুলির জন্য একটা করা। বিশেষ করে আমি আরেকটা যেটা বলবো পলিসিতে আনার জন্য, সেটা হলো টিচারদের জন্য। আমি বলছি যে পিএসসির আদলে, পিএসসি যেমন পাবলিক সার্ভিস কমিশন, সরকারের লোকেরা, এই যে আমলারা ব্যুরোক্রেট হয়, ঠিক অনুরূপভাবে এডুকেশন সার্ভিস কমিশন গঠন করা হোক, এবং এটার আওতায় শিক্ষক নিয়োগ হবে, তাদের বেতন স্কেল দেওয়া হবে, তাদের কর্ম করে। আপনি টিচারের কাছ থেকে সার্ভিস চাইবেন, টিচারকে বেতন দিবেন সবচেয়ে কম, এটা তো হতে পারে না। এবং শুধু বেতনের ব্যাপার না, তার সোশ্যাল স্ট্যাটাস, একজন সচিব এই স্ট্যাটাস পায় কি যায়, বাইরে গেলে তার সার্কিট হাউস ফ্রি, তার সোশ্যাল স্ট্যাটাস ভিন্ন, তার গাড়ি বাড়ি পুলিশ, এই যে অন্য অনেক কিছু থাকে। বাট একজন টিচার কি পায়? সবচেয়ে অবহেলিত টিচার। কাজেই এইটা পিএসসির আদলে ওই সামাজিক মর্যাদাটা এনশিওর করতে হবে, শুধু বেতন না। যে সামাজিক স্ট্যাটাস আপনি সচিবদেরকে দিচ্ছেন, যে সামাজিক স্ট্যাটাস আপনি জাজদেরকে দিচ্ছেন, হোয়াই নট আপনি টিচারদেরকে? বরং জাজ, সচিব সবাই তো টিচাররাই তৈরি করে, কি ঠিক না ব্যাটি? তাহলে টিচারদেরকে কেন? টিচাররা সবার আগে থাকবে, গ্রেড 1-এ থাকতে হবে তাদেরকে। এখন গ্রেড কতদিন হয়ে গেছে খেয়াল করে দেখেন, এটা হতে পারে না। এটা শুধু মুখে মুখে বললে হবে না, এটা আনতে হবে। এটা হলো বললাম ওকে। এরপরে পাঠ্যক্রমের ব্যাপারে, এটা শিক্ষানীতিতে বললাম। পাঠ্যক্রমের ব্যাপারে তো আগেই বললাম যে পাঠ্যক্রমে নলেজ, স্কিলস এবং ভ্যালুস থাকতে হবে। নলেজ মানে দুটো কথা ক্লিয়ার। নলেজ মানে হলো একটা হলো ডিসিপ্লিনারি নলেজ, যে সাবজেক্টে পড়বেন এই সাবজেক্ট, কিন্তু একই সাথে এই সাবজেক্টের সাথে রিভিন নলেজ থাকতে হবে। রিভিন নলেজ মানে হলো এই, যেমন ইন্দোনেশিয়াতে কি আছে, ফান্ডামেন্টাল অফ ইসলাম 100 নম্বরের কোর্স, প্রাইমারি থেকে ইউনিভার্সিটির সব লেভেলে পাঠ্য কম্পালসারি ইন্দোনেশিয়াতে। আবার শুধু তাই না, আরেকটা 100 নম্বর আছে রিলিভেন্সি কোর্স। মনে করি ইকোনমিক্স পড়বে, ইসলামিক ইকোনমিক্স, ম্যানেজমেন্ট পড়বে, ইসলামিক ম্যানেজমেন্ট, ফাইন্যান্স পড়বে, ইসলামিক ফাইন্যান্স, 100 নম্বরের কোর্স। এর মানে দুটো কিন্তু কম্পালসারি, 200 নম্বর। এডুকেশন মানে ইন্দোনেশিয়াতে এটা কম্পালসারি। তো ইন্দোনেশিয়াতে হইতে পারলে আমরা কেন না? মালয়েশিয়াতে হইতে পারলে আমরা কেন না? তাহলে কাজেই আমাদেরকে এই দুটো কোর্স কম্পালসারি, একটা হলো ফান্ডামেন্টাল অফ ইসলাম, আর একটা হলো রিলিভেন্সি কোর্স। যে যে সাবজেক্টে পড়বে, ল পড়ুক, হিস্ট্রি পড়ুক, যে যেটাতে পড়বে, আর্ট পড়ুক, কোনো অসুবিধা নাই। এগুলিতে সবগুলিতে এটার মধ্যে থাকতে হবে, সবগুলিতে আছে কিন্তু। কারণ ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। এমন কোনো ডিসিপ্লিন নাই যে ডিসিপ্লিনের ইসলামিক পার্সপেক্টিভ আইডেন্টিফাইড না, যে ডিসিপ্লিনের ইসলামিক ভিউ পয়েন্ট নাই। এখানে কোরআনিক ইন্ডিকেশনস আছে, সুন্নাটিক ট্রেডিশন আছে, ক্লাসিক্যাল মুসলিম স্কলারদের কন্ট্রিবিউশন আছে, এবং মডার্ন মুসলিম স্কলারদের কন্ট্রিবিউশন ইজ অ্যাভেলেবল। এগুলির ইনকর্পোরেশন ইজ নিডেড। এটা হলো কারিকুলামের ব্যাপারে কথা। ফাইনালি
মূল্যায়ন অ্যাসেসমেন্টের ব্যাপারে যেটা বললাম যে শুধুমাত্র এক্সাম কেন্দ্রিক না, তার বেড়ে ওঠা, তার ব্যালেন্সটা কীভাবে ডেভেলপ করছে এটার জন্য একটা প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টের অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। এরপরে ম্যানেজমেন্টের ব্যাপারে আমি যেটা বলতে চাই, ম্যানেজমেন্টের এই যে এখন যেটা 2 মিনিস্ট্রি প্রাথমিক গণশিক্ষা আলাদা আলাদা থাকার কারণে এখানে জগাখিচুড়ি হয় বিভিন্ন গ্রুপের সাথে, যতগুলি এডুকেশনাল অর্গান আছে এগুলি একটার সাথে একটা কম্বিনেশন নাই, এগুলো আমার মনে হয় একটা ইয়ের মধ্যে নিয়ে আসা যেতে পারে। বিশেষ করে আমি যেটা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান হবে, এটা প্রাইমারি টু ইউনিভার্সিটি সব লেভেলের জন্য আমার পরামর্শ হলো যদি অ্যাভেলেবল করা যায় সেটা হলো যে এডুকেশনাল লিডারশিপ একটা সাবজেক্ট আছে, ডিসিপ্লিন আছে, এডুকেশনাল লিডারশিপ, এডুকেশনাল ম্যানেজমেন্ট, যেটা এই ডিসিপ্লিনটা অত্যন্ত একটা পপুলার মানে বিভিন্ন সাবজেক্টে, বাংলাদেশে এটা অতটা পরিচয় নেই। এডুকেশনাল লিডারশিপ বা একাডেমিক লিডারশিপ অথবা এডুকেশনাল ম্যানেজমেন্টে যাদের ডিগ্রি থাকবে ফরেন ডিগ্রি তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, আর যার ডিগ্রি নাই তাকে বলতে হবে যে ডিগ্রি কইরা আসো, তাহলে তুমি প্রতিষ্ঠান প্রদান হতে পারবে। মানে শুধুমাত্র টিচিং এক জিনিস, আর ম্যানেজমেন্ট এবং লিডারশিপ এটা আর একটা আর্ট, এটা একটা অন্য একটা জিনিস, এটা কিন্তু তাকে থাকতে হবে। এবং শুধু তাই না, টিচার হইতে গেলেও তাকে এটা করতে হবে, অন্তত মাস্টার্স ইন এডুকেশন থাকতে হবে। কারণ টিচিং ইজ এন আর্ট। একটা লোক ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া মানেই না যে ক্লাসে গিয়ে তার ডেলিভারেশন ইজ ফাইনাল ওয়ান, ক্লাসে গিয়ে তার ভিন্ন চরিত্র হতে পারে, বরং থার্ড ক্লাস পড়াটা একটা ক্লাসে ভালো ইন্টারেক্টিভ হইতেছে, অন্যদেরকে এঙ্গেজ করে ফেলতেছে, বাট ফার্স্ট ক্লাস পড়াটা করতে পারতেছে না। কাজে এটা কে শেখাবে? এটা শেখাবে এডুকেশন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর করা উচিত, তাদের লিড দেওয়া উচিত এইসব ক্ষেত্রে। তো এটা হলো আরেকটা দিক। ফাইনালি আমি আরেকটা যেটা বলবো যে ম্যানেজমেন্ট কমিটিতে, এই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটিতে এডুকেশনের দিকে মানে ফোকাস দিতে হবে যারা শিক্ষাবিদ। এবং আমার আরেকটা পরামর্শ হলো শুধু শিক্ষাবিদে না, একজন ধর্মীয় ব্যক্তিত্ব কোটা থাকতে হবে। ওই যে বিভিন্ন কোটা থাকে না, বিদ্যুৎসাহী, হিতৈষী, অমুক, দাতা, তরতা, কত দুনিয়ার 14টা 15টা কোটায় একজন মেম্বার একটা স্কুল কমিটিতে থাকে, কলেজ কমিটিতে, ইউনিভার্সিটিতে। কেন হয়? এখানে কেন ধর্মীয় প্রতিনিধি থাকবে না? কেন থাকবে না? তার ব্যক্তিত্ব বিকাশ হবে কীভাবে? সেটা কে দেবে? অল মনিটর দ্য থিংস। কাজে এখানে ধর্মীয় প্রতিনিধি থাকতে হবে এবং এখানে তাদের যারা এডুকেশনের তাদের ব্যাকগ্রাউন্ডে তাদেরকে এখানে প্রোভাইড করতে হবে, দেখে দেখে তাদেরকে নিতে হবে। এটা হলো আমাদের ব্যবস্থাপনার ব্যাপারে। ফাইনালি গবেষণা রিসার্চের কথা কিছু পরামর্শ আছে, আমি বললাম না। সব মিলে ফাইনালি আমি যেটা বলতে চাই যে এই সবগুলি জিনিস একমাত্র তখনই সম্ভব যদি আমাদের এই দেশের সব আলোচনা করে এই যে যা বললাম এগুলির আলোকে আমাদের ভিশনটা আমরা তৈরি করতে পারি। যদি জাতি মেক এ ভিশন, ক্রিয়েট এ ভিশন, এই ভিশনটা তৈরি করতে হবে যে কী চাই, একটা ভিশন, দেন হলো কমিটমেন্ট, দেন হলো অ্যাকশন। মানে উইদাউট ভিশন দেয়ার ইজ নো কমিটমেন্ট, দেয়ার ইজ নো অ্যাকশন উইদাউট কমিটমেন্ট। সেই জন্য ভিশন, কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন ইজ রিকোয়ার্ড। এটা আমাদের দরকার এবং এই কাজটা আমরা যদি করতে পারি তাহলে আমাদের যে অবিলম্বে আমরা যে এই যে কল্যাণমুখী আমরা যেটা অর্থাৎ ডাইভার্সিটি ইন ইউনিটি, মানে একটা ঐক্যের মধ্যেই একটা বৈসাদৃশ্য ডাইভার্স অ্যারেঞ্জমেন্টটা থাকবে, এটা করা সম্ভব যে কোনো মাল্টিকালচারাল সোসাইটিতে, এটা করা সম্ভব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সোসাইটিতে এবং বিদায় হজ্জের ভাষণের মধ্য দিয়ে এই জিনিসগুলি তুলে ধরেছেন এবং এগুলি ক্লিয়ার ইন্ডিকেশনস এখানে আছে। আমরা এখান থেকে নিয়ে আমরা এখানেও কোনো ধর্মকে আন্ডারমিন না করে, কোনো গোষ্ঠীকে আন্ডারমিন না করে আমরা কিন্তু একটা সেই লেভেলের একটা জাস্ট সোসাইটি আমরা গড়ে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।